এই যে বৌমা, এরকম চোখের জল ফেলে আমার সামনে নিজেকে ভালো প্রমাণ করার একদমই চেষ্টা করবে না। আমি খুব ভালো করেই জানি আমার ছেলের এই দুর্ঘটনা শুধুমাত্র তোমার জন্যই হয়েছে। আমার ছেলে তো কিছুতেই শহরে যেতে চাইছিল না, কিন্তু শুধুমাত্র তোমার জন্য আমার ছেলেকে শহরে যেতে হলো, আর সেখানেই আমার ছেলের অ্যাক্সিডেন্ট হয়ে আমাদের সবাইকে ছেড়ে চলে গেল। মা, তুমি এভাবে বৌদিকে কথা শোনাতে পারো না, কারণ তুমি তো জানো বৌদি শুধুমাত্র দাদার ভালোর জন্যই শহরে যেতে বলেছিল, কারণ শহরে গেলে দাদা খুব ভালো কাজ পেয়ে যেত, তাহলে আমাদের বাড়ির অবস্থাও আরো ভালো হতো। সেই জন্যই তো বৌদি দাদাকে শহরে যেতে বলেছিল, আর তুমি এখন বৌদিকে কথা শোনাচ্ছ। হ্যাঁ দিদি, তুমি ঠিকই বলেছো। মা, তুমি কিন্তু বৌদিকে এভাবে উল্টো পাল্টা কথা শোনাতে পারো না। দেখো, বৌদিকে এভাবে দোষ দেওয়াটা তোমারই ভুল হচ্ছে। এখন তো বৌদির পাশে থাকা দরকার, কিন্তু তুমি বৌদিকে দোষারোপ করছো। তোরা এখন ছোট, তাই তোরা কিছুই বুঝিস না। ছোট আছিস, ছোটর মতো থাক, অত জ্ঞান দিতে আসবি না। আমি সব বুঝি। আমার ছেলে এখানে ভালো টাকায় রোজগার করছিল, কিন্তু শুধু শুধু তোদের বৌদি আমার ছেলেটার মাথাটা খেলো আর ওকে জোর করে শহরে পাঠিয়ে দিল। তারপর দেখ, সেই ছেলে আর বাড়িতে ফিরে এলো না। এভাবে অঞ্জলি দেবী তার বৌমাকে দোষারোপ করে এবং প্রচন্ড পরিমাণে কান্নাকাটি করে। আসলে তুলিকা তার বৌমাকে শুধুমাত্র ভালো রোজগারের আশায় শহরে যাওয়ার কথা বলেছিল, কিন্তু তুলিকা কখনো কল্পনাও করেনি যে শহরে যাওয়ার পর তার স্বামীর সঙ্গে এরকম দুর্ঘটনা ঘটবে। এভাবেই কিছুদিন কাটে, আর তন্ময়ের মৃত্যুর পর তুলিকা একেবারে ভেঙে পড়ে। কিন্তু তা সত্ত্বেও তার শাশুড়ি মা তাকে হাজার কথা শোনায় আর তার উপর অত্যাচার করে। তবে সবসময় তুলিকার 4 ননদ তার পাশে থাকে আর তুলিকাকে সাপোর্ট করে। এমনই একদিন, এই দেখেছিস তো বৌদি নিজেকে কিভাবে ঘরের মধ্যে বন্দি করে রেখেছে। বৌদি কিন্তু আগে এরকম ছিল না, আমাদের সঙ্গে কত হাসি মজা করত, কিন্তু এখন তো বৌদি আমাদের সঙ্গে কথাই বলে না। এমনকি আমরা কোনো হাসির কথা বললেও বৌদির চোখে জল চলে আসে। আমার তো মনে হচ্ছে বৌদির জন্য আমাদের কিছু করা দরকার, তা না হলে বৌদি একেবারে শেষ হয়ে যাবে। আর আমরা যদি এরকম ভাবে বৌদিকে ছেড়ে দিই, তাহলে বৌদির অবস্থা দিনের পর দিন আরো খারাপ হয়ে যাবে। আর বৌদি তো খাওয়া দাওয়া করাও ছেড়ে দিয়েছে। আমিও তাই ভাবছি, চল আমরা 4 জন মিলে বৌদিকে নিয়ে কোথাও থেকে ঘুরে আসি, তাহলে বৌদির মনটা ভালো হবে। আমরা বৌদিকে নিয়ে কোনো পার্কে যাই, চল, তাহলে ওখানে অনেকটা সময় বৌদির সঙ্গে কাটাতে পারবো। আর এখন বৌদির পাশে থাকা অবশ্যই দরকার। আমরা 4 জনে যদি বৌদিকে সাপোর্ট না করি, তাহলে কে বৌদির পাশে থাকবে বলতো? হ্যাঁ দিদি, তুমি ঠিকই বলেছো। চলো আমরা বৌদির কাছে গিয়ে বৌদিকে রেডি হতে বলি, আর বৌদি যদি যেতে না চাই, তাহলে আমরা জোর করে বৌদিকে সুন্দর করে সাজিয়ে দেব, তারপর বৌদিকে নিয়ে যাব। এই বলে প্রীতি, পূজা, নন্দিনী এবং নীলিমা 4 বোন তাদের বৌদি তুলিকার কাছে যায়, আর তারা তুলিকাকে পার্কে ঘুরতে যাওয়ার জন্য তৈরি হতে বলে। কিন্তু তুলিকা কিছুতেই ঘুরতে যাওয়ার জন্য রাজি হয় না। এমন সময় 4 ননদ জোর করে তুলিকাকে সাজিয়ে দিতে শুরু করে, কিন্তু তখনও পর্যন্ত তুলিকা কাঁদতেই থাকে। তার চোখ থেকে যেন অনবরত জল পড়ে। তবুও 4 ননদ তুলিকাকে জোর করে পার্কে ঘুরতে নিয়ে যায়। আর সেই পার্কে যাওয়ার পর তুলিকা যখন অন্যান্য স্বামী স্ত্রীদেরকে একসঙ্গে ঘুরতে দেখে, তখন তার আবার স্বামীর কথা মনে পড়ে। বৌদি, তুমি এখানে এসেও কান্নাকাটি করবে? এখন তুমি অন্তত আমাদের সঙ্গে একটু হাসি খুশি থাকো, আমাদের সঙ্গে মজা করো। দেখো এখানে কত দোলনা আছে, ঝর্ণা আছে, তোমার এগুলো দেখতে ভালো লাগছে না বুঝি? তোমরা এখানে আমাকে কি জন্য নিয়ে এসেছো? আমার এখানে একদম ভালো লাগছে না। আমি নিজের ঘরেই ঠিক ছিলাম। তোমরা দেখো সবাই কত সুন্দর নিজের বরের হাত ধরে ঘুরে বেড়াচ্ছে। এগুলো দেখে তো তোমাদের দাদার কথা আমার মনে পড়ছে। আমি এখানে আর দাঁড়াতে চাই না। তোমরা দয়া করে আমাকে বাড়িতে নিয়ে চলো। যা, তাহলে এবার আমাদেরকে বাড়ি ফিরে যেতে হবে। আমি তো ভাবলাম বৌদি পার্কে ঘুরতে এসে খুবই খুশি হবে, কিন্তু এখানে এসে তো ঠিক উল্টোটা হলো। ঠিক আছে বৌদি, চলো। তোমার যখন এখানে ভালো লাগছে না, তাহলে আর এখানে থেকে কোনো লাভ নেই। আমরা বরং ফুচকা খাই, চলো, তাহলে তোমার মনটা একটু ভালো হবে। এই বলে 4 বোন মিলে বৌদিকে ফুচকার ঠেলা গাড়ির সামনে নিয়ে যায়। কিন্তু সেখানে গিয়েও তুলিকা এক কাপলকে ফুচকা খেতে দেখে, আর সে যখন দেখে সেই কাপল একে অপরকে ফুচকা খাইয়ে দিচ্ছে, এমন সময় তুলিকার আবার তার মৃত স্বামীর কথা মনে পড়ে। তাই সে কাঁদতে কাঁদতে সেখান থেকে ছুটে চলে যায়, যার ফলে বাধ্য হয়ে 4 ননদ বৌদিকে নিয়ে বাড়িতে ফিরে আসে। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে, আর দিনের পর দিন তুলিকা আরো বেশি ভেঙে পড়ে। এমনকি সে মোটেই খাওয়া দাওয়া পর্যন্ত করতে চায় না। আর তুলিকাকে এরকম কষ্ট পেতে দেখে তার ননদরা কিছুতেই সহ্য করতে পারে না।
তোরা কি কিছু দেখতে পাচ্ছিস বৌদির কি অবস্থা হয়েছে? মা সব সময় বৌদিকে কথা শোনাচ্ছে। আমরা বৌদির হয়ে কিছুই করতে পারছি না। জানিস, আমার এক বান্ধবী ওর দিদির দ্বিতীয়বার বিয়ে দিচ্ছে, আর ওর দিদিও বিধবা। আমাকে বলছিল ওর দিদির বয়স এখন অনেক কম, তাই ওর দিদির এখন গোটা জীবনটাই তো বাকি পড়ে আছে। আর আমার এখন বৌদিকে দেখেও সেম মনে হচ্ছে। বৌদিরও তো বয়স এখন অনেক কম। বৌদি এভাবে একা একা কিভাবে সারা জীবন কাটাবে? আচ্ছা, আমরা চারজনে মিলে বৌদির যদি দ্বিতীয় বিয়ে দিই তাহলে কেমন হয়? হ্যাঁ দিদি, তুমি ঠিকই বলেছো, আমারও তাই মনে হচ্ছে। এবার আমরা 4 বোন মিলে বৌদির বিয়ে দেব। কিন্তু আমার খুব ভয় করছে, মা যদি আমাদের উপর রেগে যায় তাহলে কি হবে? প্রীতির কথা শেষ হতে না হতেই সেখানে অঞ্জলি দেবী আসে। কি ব্যাপার, তোরা আবার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? তোদের বৌদি তো তোদের জন্য আমার সঙ্গে অনেক ঝগড়া ঝামেলা করেছিল। তোদেরকে আমি ভেবেছিলাম কলেজে পড়াবো না, বিয়ে দেব, কিন্তু তোদের বৌদির জন্যই আমাকে শুধুমাত্র তোদেরকে কলেজে ভর্তি করতে হয়েছে। আর এখন তোরা পড়াশোনা ছেড়ে দিয়ে ফোন ঘাটছিস। মা, বৌদি আমাদের জন্য সত্যিই খুব কষ্ট করেছে। তোমাকে রাজি করিয়ে আমাদেরকে অন্তত কলেজে ভর্তি করেছে। তাই আমরাও এখন ঠিক করেছি আমরা বৌদির পাশে দাঁড়াবো, আর আমরা বৌদির দ্বিতীয় বিয়ে দেব। এমন কথা শুনে অঞ্জলি দেবী ভীষণই অবাক হয়। তোরা কি পাগল হয়ে গেছিস? আমার মনে হচ্ছে ওই বিধবা মেয়েটা তোদের মাথা পুরোপুরি খেয়ে ফেলেছে। ঠিক যেমন আমার ছেলেটার মাথা খেয়েছিল, তেমনই এখন আমার মেয়েদের মাথা খেয়ে নিচ্ছে। আমি তোদের ওই বিধবা বৌদির পেছনে একটা টাকাও খরচা করতে পারবো না। তোরা 4 বোনে নিজেদেরকে খুব বড় মনে করছিস, তাই না? মা, তুমি এখন বৌদির বিয়ে দেওয়ার জন্য পিছনে হাঁটছো কেন? তুমি তো চাইছিলে এরকম বিধবা বউয়ের হাত থেকে রেহাই পাওয়ার জন্য। তুমি তো এটাই চাও যে বৌদি যাতে এই বাড়ি ছেড়ে চলে যাক। তাহলে এখন যখন আমরা বৌদির বিয়ে দেওয়ার কথা বলছি, তুমি কেন এরকম ভাবে পিছিয়ে যাচ্ছ শুনি? এমন কথা শুনে অঞ্জলি দেবী ভীষণই রেগে যায়, আর সে তার মেয়েদেরকে ভীষণ পরিমাণে উল্টোপাল্টা কথা শোনায়। কিন্তু 4 বোন কিছুতেই মায়ের কোনো কথাতে পাত্তা দেয় না। তারা তখনই ঘটক মশাইকে ফোন করে আর বৌদির জন্য ভালো পাত্র খুঁজতে বলে। এমন সময় অঞ্জলি দেবী তাদের হাত থেকে ফোন কেড়ে নেয়। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। আর একদিন, এই আমরা 4 বোন কোনোভাবেই হাতে হাত দিয়ে বসে থাকলে চলবে না। যে করেই হোক বৌদির মুখে হাসি ফোটাতেই হবে। মা শুধুমাত্র বৌদির উপর দোষ চাপাচ্ছে, কিন্তু এতে তো বৌদির কোনো দোষ নেই। আর বৌদি তো এখান থেকে কোথাও যেতেও পারছে না। তাই আমি ঠিক করেই নিয়েছি, মা রাজি হোক কিংবা নাই হোক, আমি বৌদির দ্বিতীয় বিয়ে দিয়েই ছাড়বো। দিদি, আমিও তোমার পাশে আছি। আমিও ভালো পাত্রের সন্ধান করব, আর এমন পাত্রের সন্ধান করব সে যেন আমার বৌদিকে খুব ভালো রাখে, আর বৌদির মুখে যেন সে সবসময় হাসি ফোটাতে পারে। ঠিক এমন সময় সেখানে আবার অঞ্জলি দেবী চলে আসে। তোরা তোদের বৌদির মুখে কখনো হাসি ফোটাতে পারবি না, কারণ ওই বিধবা মেয়েটাকে আজ না হয় কাল আমি এই বাড়ি থেকে বিতাড়িত করেই ছাড়বো, কারণ ওকে আমি এই বাড়িতে কিছুতেই সহ্য করতে পারছি না। মা, এই দুর্ঘটনাটা যদি আমাদের সঙ্গে হতো তাহলে কি তুমি আমাদেরকেও বাড়ি থেকে তাড়িয়ে দিতে? বৌদি তো এই বাড়িরই সদস্য, তবুও তুমি বৌদির সঙ্গে এত খারাপ ব্যবহার কিভাবে করতে পারো? তুমি যতই যাই বলো না কেন, বৌদি আমাদের সংসারের জন্য অনেক কিছু করেছে, আর তুমি সেগুলো এত সহজে ভুলে যাচ্ছ। তুমি যদি বৌদির বিয়ে না দাও তাহলে কিন্তু আমরা 4 বোন মিলে এবার বৌদির বিয়ে দেব। আর তুমি যদি এই বিয়েতে রাজি না থাকো তাহলে কিন্তু আমরা 4 বোনও কখনো বিয়ে করব না। তুমি আমাদের জন্য যতই পাত্র দেখবে আমরা সবাইকে রিজেক্ট করে দেব। আচ্ছা শোন, এসব কথা পরে হবে, এখন তাড়াতাড়ি রেডি হয়ে নে। আমাদেরকে আমার এক বান্ধবী পল্লবী নিমন্ত্রণ করেছে, ওদের বাড়িতে এখন যেতে হবে, কারণ আজকে ওর বাড়িতে ওর নাতনির জন্মদিনের পার্টি আছে। আমার তো যাওয়ার কোনো ইচ্ছা নেই, কারণ আমার বান্ধবী বারে বারে তুলিকাকে সঙ্গে করে নিয়ে যেতে বলেছে, আর পল্লবী আমাকে এত করে বলেছে, তাই আমি ওকে না করতে পারলাম না। এই বলে অঞ্জলি দেবী সেখান থেকে চলে যায়। যাক, বৌদি যদি নিমন্ত্রণ বাড়িতে গিয়ে একটু খুশি হয়। আর নিমন্ত্রণ বাড়িতে যাওয়ার পর আমরা বৌদির জন্য ভালো পাত্রের সন্ধান করব। তোরা কিন্তু 3 বোনের চোখ কান খুলে রাখবি, আর দেখবি ভালো কোনো ছেলে আছে কি, তার সঙ্গেই আমরা বৌদির বিয়েটা একেবারে ঠিক করে দেব। এই ভেবে 4 বোন নিমন্ত্রণ বাড়িতে যাওয়ার জন্য তৈরি হয়, আর তারা তাদের বৌদিকেও তৈরি করে দেয়। তুলিকার কোনো ইচ্ছা না থাকলেও শুধুমাত্র শাশুড়ি মায়ের কথা শুনে সে নিমন্ত্রণ বাড়িতে যায়, আর সেই নিমন্ত্রণ বাড়িতে অনেক লোকজন উপস্থিত থাকে। এমন সময় অঞ্জলি দেবীর বান্ধবী পল্লবীকে দেখে খুবই খুশি হয়, আর সে তুলিকার জন্য দুঃখ প্রকাশ করতে শুরু করে।
অঞ্জলি, তোরা সবাই এখানে এসেছিস দেখে আমি খুব খুশি হয়েছি। আর তোর বৌমার জন্য সত্যিই খুবই খারাপ লাগে। আমার ছেলেটারও তো একই অবস্থা। যেই থেকে আমার বৌমা চলে গেল আমার ছেলেটা কেমন যেন পাগল মতো হয়ে গেছে। সব সময় ছোট বাচ্চাটাকে নিয়ে পড়ে থাকে। শুধুমাত্র ওর মুখের দিকে তাকিয়েই আমার ছেলেটা এখনো বেঁচে আছে। কিন্তু আজকে এতদিন পর আমার ছেলেটার মুখে আমি হাসি দেখতে পেলাম। তা না হলে ও সব সময় মন খারাপ করেই থাকে। আর সবচেয়ে দুঃখের বিষয় হলো আমার ছেলেটা ভাবে যে বৌমার মৃত্যুর জন্য শুধু ও দায়ী। কিন্তু এটা তো কোনোভাবেই সম্ভব নয়। ওটা শুধুমাত্র একটা দুর্ঘটনা ছিল, যেটা যে কোনো কারোর সঙ্গেই ঘটতে পারে। সবই উপরওয়ালার ইচ্ছা। কার মৃত্যু কখন হবে সেটা তো উপরওয়ালাই ঠিক করে দেয়। এমন কথা শুনে অঞ্জলি দেবীরও খুবই খারাপ লাগে। আর সেও ধীরে ধীরে নিজের ভুল বুঝতে পারে। কিন্তু অন্যদিকে তুলিকা সেই নিমন্ত্রণ বাড়িতে একা একা মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। আর এমন সময় পল্লবী দেবীর ছেলে সুমন তার কাছে যায়। কি ব্যাপার, আপনি এখানে একা দাঁড়িয়ে আছেন? নিশ্চয়ই আমার মতো আপনারও মন খারাপ, তাই না? আসলে আমি এখানে আসতেই চাইছিলাম না। শুধুমাত্র আমার পরিবারের কথা শুনে আমাকে এখানে আসতে হলো। তা না হলে আমার তো কোনো অনুষ্ঠান বাড়িতে যেতেই ভালো লাগে না। আমি একা একা থাকতে ভালোবাসি। যেই থেকে আমার হাজবেন্ড আমাকে ছেড়ে চলে গেছে আমার পৃথিবীটা একেবারে অন্ধকার হয়ে গেছে। এভাবেই ধীরে ধীরে সুমন এবং তুলিকা একে অপরের সঙ্গে গল্প করতে শুরু করে। আর তারা দুজনে একে অপরের দুঃখের কথাও প্রকাশ করে। আর কিছুক্ষণের মধ্যেই তারা দুজনে খুব ভালো বন্ধু হয়ে ওঠে। এমন সময় পল্লবী দেবী যখন দেখে তুলিকার সঙ্গে কথা বলার সময় সুমন হাসি খুশি আছে, তখন সে খুবই খুশি হয়। অঞ্জলি, আমি তোর কাছে হাত জোর করে বলছি, দয়া করে আমার ছেলের মুখের হাসিটা কেড়ে নিস না। তুই তো জানিস আমার বৌমা চলে যাওয়ার পর আমার ছেলেটার হাল একেবারে বিগড়ে গেছে। তাই আমি চাইছি তোর বিধবা বৌমার সঙ্গে আমার ছেলের বিয়ে দিতে। তুই কি রাজি আছিস? আন্টি, আপনি একদম ঠিক বলেছেন। আমরাও তো সেটাই ভাবছিলাম। এতদিন পর বৌদির মুখে হাসি দেখে আমরাও খুব খুশি হয়েছি। আর মা এই বিয়েতে রাজি হোক বা নাই হোক আমাদের তাতে কিছু যায় আসে না। আমরা 4 ননদ মিলে আমাদের বৌদির বিয়ে দেব। আপনি কোনো চিন্তা করবেন না। আপনার ছেলে তো খুবই ভালো মানুষ। আর আপনাদের বাড়িতে বৌদি বিয়ে করে এলে বৌদি খুবই খুশি থাকবে। কারণ আপনিও খুব ভালো মানুষ। আপনি অন্তত আমার মায়ের মতো নিম্ন মানসিকতার মানুষ নন। মেয়েদের মুখে এমন কথা শুনে অঞ্জলি দেবীর খুবই খারাপ লাগে। তাই তখনই সে তার মেয়েদের কথা শুনে সুমনের সঙ্গে তুলিকার বিয়ে দিতে রাজি হয়ে যায়। তোরা ঠিকই বলেছিস। আমি আমার বৌমার উপর এতদিন ধরে অনেক অত্যাচার করেছি, কিন্তু আর নয়। বৌমা যদি আমার বাড়ির মেয়ে হতো তাহলে আমি কখনো ওর সঙ্গে এরকম ব্যবহার করতে পারতাম না। আর তোরা আমার মেয়ে হয়ে সবসময় তোদের বৌদির পাশে থেকেছিস। যেটা আমার করার দরকার ছিল সেটা তোরা করেছিস। আমি ভেবেই নিয়েছি আমি আবার ধুমধাম করে আমার বৌমার বিয়ে দেব। বৌমা, আমিও তোমার পাশে আছি। আর দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই তুলিকা এবং সুমনের বিয়ের দিন চলে আসে। আর সেদিন 4 ননদ তাদের বৌদিকে সুন্দর করে বউ সাজিয়ে দেয়। আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই তুলিকার সঙ্গে সুমনের বিয়ে হয়। আর দ্বিতীয় বিয়ের পর তুলিকা আবার নতুন করে জীবন শুরু করে। সুমনা দেবী একটি খুব ছোট প্রত্যন্ত গ্রামে থাকতো। তার একমাত্র ছেলে আবির কয়েকদিন আগেই চাকরি পেয়ে শহরে চলে যায়। সে শহর থেকে মাঝে মাঝে বাড়িতে আসে ঠিকই, কিন্তু পাকাপাকি ভাবে গ্রামে থাকা তার হয় না। দেখতে দেখতে কিছুদিন কাটে। এরই মধ্যে আবির শহর থেকে এসে তার মাকে জানায় যে সে তার মাকে নিয়ে শহরে যেতে চায়। সুমনা দেবী প্রথম প্রথম রাজি না হলেও ছেলের সঙ্গে থাকতে পারবে এই ভেবে আবিরের সঙ্গে শহরে যেতে রাজি হয়ে যায়। শহরের লোকেদের চালচলন, জামা কাপড়, কথাবার্তা কিছুই সুমনা দেবীর পছন্দ হয় না। তাই তার ইচ্ছা ছিল তাই ছেলের জন্য একটি গ্রামের মেয়েকে বউ বানিয়ে নিয়ে আসবে। কিন্তু সুমনা দেবী তার ইচ্ছাকে বাস্তবায়িত করার আগেই আবির শহরের একটি মডার্ন মেয়েকে বিয়ে করে নিয়ে চলে আসে। এটা তুই কি করলি বাবা? তোর সাথে বিয়ে দেওয়ার জন্য আমাদের গ্রামের একটা মেয়েকে আমি পছন্দ করে রেখেছিলাম, আর তুই আমাকে না জানিয়ে বিয়ে করে নিলি। মেয়েটাকে তো দেখে মনে হচ্ছে এখনো স্কুলে পড়ে। এত ছোট বাচ্চা মেয়েকে বিয়ে করার অপরাধে তোকে যদি জেলে ধরে নিয়ে যায়। আমি বাচ্চা কেন হতে যাব? আমি যথেষ্ট বড় আর প্রাপ্তবয়স্ক। এমনকি আমি আবিরের সাথে একই কোম্পানিতে কাজ করি। তাহলে বাচ্চাদের মতো এত ছোট ছোট জামা আর এইটুকু ব্যাগ নিয়ে ঘুরছো কেন? আমাদের গ্রামে তো কেউ স্কুলে গেলেও এত ছোট ব্যাগ নেয় না। তোমাদের এখানে কি জামা কাপড়ের অভাব পড়েছে? অন্বেষা আমাদের বাড়িতে আজকে প্রথম এলো, আর আজই তুমি ওকে এইসব বলছো? তুমি জানো না শহরের লোকজন এমনই জামা কাপড় পরে? কোথায় এমন জামা কাপড় পরে? তুই তো পরিস না। তুই কি হাফ প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি পরে অফিসে যাস?
তাহলে এই মেয়েটা এরকম ছোট জামা পরে কেন ঘুরছে? এভাবেই সুমনা দেবী এবং তার নতুন শহুরে বৌমা অন্বেষার সেই দিনটা কেটে যায়। 8টা বেজে গেল, এখনো চা পেলাম না। আমি তো ভেবেছিলাম নতুন বৌমা এলে একটু আরাম করে ঘুম থেকে উঠেই চা খাবো। এখন তো মনে হচ্ছে আমাকেই সব করতে হবে। এই নিন মা আপনার চা। আমার আসতে একটু দেরি হয়ে গেল। আসলে আমি সকাল সকাল লাফিং ক্লাবে যাই, তো সেখান থেকে ফিরে সবকিছু গুছিয়ে কাজ করতে একটু দেরি হয়ে গেল। তুমি সাত সকালবেলা উঠে ক্লাবে লাফাতে চলে গেলে? তোমার কি এখন এই লাফাঝাপি করার বয়স আছে? আমার ছেলে জানে এসব? ছি 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 ছি, কি অবস্থা! আমাদের পাড়ার কেউ দেখেনি তো তোমাকে? না মা, লাফিং ক্লাব মানে লাফালাফি করার ক্লাব নয়। সবাই তো ওখানে হাসতে যায়। হাসলে শরীর স্বাস্থ্য মন ভালো থাকে, তো সেই জন্য। আর সকালে প্রাণ খুলে হাসলে সারাদিনটা খুব ভালো কাটে। অন্বেষার কথা শুনে সুমনা দেবী হাউমাউ করে কাঁদতে থাকে। বিয়ের পরের দিন থেকে শ্বশুরবাড়ির নামে নিন্দা করা শুরু করে দিয়েছো? তুমি ওই হাসাহাসির ক্লাবে কেন গেছো? তার মানে তুমি বাইরের লোককে এটাই বোঝাতে চাও যে তুমি বাড়িতে সবসময় দুঃখে থাকো, তাই জন্য হাসার জন্য তোমাকে ওখানে যেতে হয়? হে উপরওয়ালা, তুমি আমার ছেলেটাকে রক্ষা করো। অন্বেষা বুঝতে পারে তার বলা কথাই কোনো কাজ হবে না, তাই সে আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। ওদিকে সুমনা দেবী সারাদিন চিন্তা করতে থাকে যে কিভাবে সে অন্বেষাকে হাসি খুশি রাখতে পারবে, যাতে পরের দিন থেকে অন্বেষা লাফিং ক্লাবে যেতে না পারে। সুমনা দেবী অন্বেষাকে দেখে কখনো কবিতা শোনায়, আবার কখনো গান চালিয়ে তার সাথে নাচতে বলে। এসব জিনিস দেখতে অন্বেষার খুবই মজা লাগে, তাই অন্বেষা সুমনা দেবীকে বাধা দেয় না। এভাবেই কিছুদিন কাটে। অন্বেষার আর কিছু বুঝতে বাকি থাকে না যে তার শাশুড়ি মা শুধু গ্রাম্য নয়, সে অনেক বেশি বোকা এবং সরল। এরই মধ্যে আবির একদিন তার মা এবং বউকে ঘুরতে নিয়ে যাওয়ার প্ল্যান করে। তুমি তাড়াতাড়ি বাইরে এসো, আমরা কিন্তু আজকে সারাদিন ঘরে থাকবো না। তুমি দরজা জানালা আলমারি সব ভালো করে বন্ধ করে দেবে। তুমি সবার শেষে বেরোচ্ছ, তাই দরজাটা ভালো করে বন্ধ করে দেবে, চুরি হয়ে যেতে পারে। ঠিক আছে বৌমা, তুমি যাও, আমি বন্ধ করে যাচ্ছি। সুমনা দেবীর কাছ থেকে আশ্বাস পেয়ে অন্বেষা বাড়ির বাইরে চলে যায়। অন্যদিকে সুমনা দেবী কিভাবে সারা বাড়িঘর ঠিকভাবে তালা দেবে এই ভেবেই চিন্তা করতে থাকে। যদি শুধু একটা তালা লাগিয়ে যায় তাহলে তো চোর তালা ভেঙে ঢুকে যাবে। এমন কিছু একটা করতে হবে যাতে চোর চাইলেও দরজা খুলতে না পারে। কি যে করব কিছুই তো বুঝতে পারছি না আমি। এসব শহরের বাড়িঘরের দরজায় আবার কি সব হাতল লাগানো থাকে। আমাদের গ্রামের বাড়ির মতো ছিটকিনি থাকলে আমি ঠিক কোনো ব্যবস্থা করে নিতাম। কিছুক্ষণ পরে ঘর বন্ধ করে সুমনা দেবী তার ছেলে বৌমার কাছে আসে। ঘরের দরজা ঠিকভাবে বন্ধ করেছো তো মা? আমরা কিন্তু অনেকক্ষণ বাইরে থাকবো। এত ভালো ব্যবস্থা করেছি যে চোর কেন, কোনো ডাকাত এলেও আমাদের ঘরে ঢুকতে পারবে না। আমরা নিশ্চিন্তে ঘুরতে পারবো। কি করেছো মা তুমি? নিচের বুদ্ধি লাগাওনি তো? সাধারণভাবেই বন্ধ করেছো? আমার এবার সত্যিই খুব চিন্তা হচ্ছে। এই দেখো বৌমা, আমি দরজার হাতলগুলো খুলে নিয়ে চলে এসেছি। হাতল না থাকলে দরজা খুলে চোর ঢুকবে কিভাবে? সুমনা দেবীর কাণ্ড কারখানা দেখে আবির এবং অন্বেষা দুজনেই খুবই হাসতে থাকে। আর কোনো কথা না বাড়িয়েই তারা সেখান থেকে ঘুরতে চলে যায়। সুমনা দেবীর শহরের এত বড় বড় বাড়ি, নানান রকমের বড় বড় শপিং মল দেখে সুমনা দেবী ভীষণ পরিমাণে অবাক হয়। বৌমা, এই শহরে কি সবসময় এরকম মেলা লেগে থাকে? এই নিয়ে পরপর দুটো মেলা দেখলাম। আমাদের গ্রামে তো শুধু কোনো বিশেষ উৎসবে মেলা হয়, তাও বছরে দুবার। এখানে তুমি মেলা কোথায় দেখলে মা? আমরা তো এতক্ষণ ধরে দুটো মলে ঘুরলাম। এগুলোকে তো মল বলে। ইস বৌমা, এসব তুমি কি বলছো? মলে কেন যাবে? মল মানে বুঝতে পারছো তো? আরে মানে যেটা কুকুর বিড়ালরা রাস্তায় করে রাখে সেটাকে মল বলে। শুধু মেলাতেই একসাথে এরকম অনেক দোকান থাকে। তুমি কখনো মেলা দেখোনি? আমি সব দেখেছি, তবে এটা মল, মেলা নয়। আর এই মল সেই মল নয়। এই মল মানে শপিং মল, যেখানে একটা বাড়ির মধ্যেই সব রকমের দোকান থাকে। তুমি এখানে সিনেমা দেখতে পারবে, খাবারও খেতে পারবে, আবার জামা কাপড়ও কিনতে পারবে। হ্যাঁ আমি জানি, মেলাতে তো এরকমই হয়। এখানে ভেতরে আসার সময় আমি দেখেছি বাচ্চাদের জন্য দোলনাও আছে। তুমি শুধু শুধু তর্ক করে কেন যেটাকে মল বলছো? এত সুন্দর জায়গাটাকে কেউ এরকম বাজে নামে ডাকে? অন্বেষা বুঝতে পারে তার শাশুড়ি মাকে বুঝিয়ে কোনো লাভ নেই, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে
অন্বেষা সুমনা দেবীকে নিজের মায়ের মতো করে খুবই ভালো মতো সবকিছু বোঝানোর চেষ্টা করত। সুমনা দেবী একটু একটু করে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করে, কিন্তু সবসময় পেরে ওঠে না। অন্বেষা কিংবা আবির কেউই তাকে পুরোপুরিভাবে পাল্টে যাওয়ার জন্য জোর করে না। আবির এবং অন্বেষা দুজনেই চেষ্টা করে সুমনা দেবীর সঙ্গে এমন ভাবে কথা বলার যাতে কোনো কথা বুঝতে কিংবা কোনো কাজ করতে তার কোনো অসুবিধা না হয়, কিন্তু যেদিনই তারা এমন করতে ভুলে যায় সেদিনই বিপদ বাধে। এমনই একদিন, মা, আমাদের আজকে বিকেলবেলা একটা নিমন্ত্রণ আছে। আমরা যে জামাগুলো পরে যাব সেগুলো বাইরে বের করে রাখা আছে, তুমি শুধু ওগুলো একটু প্রেস করে রেখে দেবে প্লিজ। একদম চিন্তা করো না বৌমা, তুমি যেরকম ভাবে বলবে আমি সেটাই করে দেব। তোমরা সাবধানে অফিসে যাও। অন্বেষা এবং আবির বাড়ি থেকে বেরিয়ে গেলে সুমনা দেবীর চিন্তায় মাথায় হাত পড়ে যায়। প্রেস করা কি জিনিস সেটা তো সে জানেই না। আমি তো বৌমাকে জিজ্ঞাসা করলাম না যে প্রেস মানেটা কি। এবার কি হবে? আমি তো মোবাইল ব্যবহার করতে পারি না, তাই আমার কাছে কোনো ফোনও নেই। যাই, বারান্দায় গিয়ে দাঁড়িয়ে থাকি, যদি সামনে দিয়ে কেউ যায় তাকে জিজ্ঞাসা করে নেব। সুমনা দেবী বারান্দায় গিয়ে কিছুক্ষণ দাঁড়ানোর পরেই সেখানে একটি বাচ্চাকে দেখতে পায়। এই ছেলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাকেই ডাকছি। তুমি জানো প্রেস মানে কি? আমাকে একটু বলবে? কেন বলবো না ঠাম্মা, প্রেস মানে তো চাপা। তোমার শুধু এইটুকু ইংরেজি জানার ছিল? তুমি আমাকে আরো কিছু জিজ্ঞাসা করতে পারো, আমি তো ইংলিশ মিডিয়াম স্কুলেই পড়ি। থাক বাবা, আজ আমার এইটুকুতেই হবে। তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ। সুমনা দেবী ঘরের ভেতরে গিয়ে সে আবির এবং অন্বেষার জামা প্যান্টের উপর বই খাতা ইত্যাদি চাপিয়ে রেখে দেয়। সন্ধ্যাবেলা বাড়ি ফিরেই আবির এবং অন্বেষা দুজনেই তাদের জামা কাপড়গুলো কোথায় আছে সেটা জানতে চাওয়ার জন্য সুমনা দেবীকে প্রশ্ন করে। আমি তো প্রেস করে রেখেছি, তোমাদেরকে একটা একটা করে দিচ্ছি। এতগুলো জিনিসের নিচে রেখেছি তো, তাই তাড়াহুড়ো করে বের করতে পারবো না। দাঁড়াও। এতগুলো জিনিসের নিচে মানে কিসের নিচে? কোথায় রেখেছো? প্রেস করার পর যাতে ভাঁজটা বিগড়ে না যায় তাই জন্য চাপা দিয়েছো, তাই তো? তোমার কিন্তু অনেক বুদ্ধি হয়ে গেছে মা। কি সব যাতা বলছিস? প্রেস মানে তো চাপা দেওয়া। ওই বাচ্চা ছেলেটা তো বললো, তাই জন্যই তো চাপা দিয়ে রেখেছি। চাপা দেওয়া জামা কাপড়গুলো আবার কোথায় চাপা দেব? এই শহরের হাওয়া লেগে না তোর মাথাটা খারাপ হয়ে গেছে। আরে মা, প্রেস মানে ইস্ত্রি করা, মানে আয়রন করা। আমি জামা কাপড়গুলো ইস্ত্রি করে রাখতে বলেছিলাম, আমাদেরই ভুল, তোমাকে ঠিকভাবে বলা হয়নি। তুমি যাও, ইস্ত্রিটা নিয়ে এসো, আমি সব প্রেস করে নিচ্ছি। এইভাবে আরো কিছুদিন কাটে। সুমনা দেবী একদিন শুনতে পায় তার বৌমা কারোর সঙ্গে ফোনে কথা বলছে আর খুবই কান্নাকাটি করছে। অন্বেষাকে কাঁদতে দেখে সুমনা দেবী তার কাছে ছুটে আসে এবং তার কান্নার কারণ জিজ্ঞাসা করে। তোমার কাছে আর কি লুকাবো মা? আমার একমাত্র ছোট বোন বাড়ির কাউকে না জানিয়ে কোনো একটা ছেলের সাথে বাড়ি থেকে পালিয়ে গেছে। আমার বাবার এত নাম ডাক, ও সবকিছু ধুলোয় মিশিয়ে দিয়ে সবার নাক কেটে দিয়ে চলে গেছে। তুমি এখন কি করবে বৌমা? তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, সবাই সুস্থ হয়ে যাবে। তুমি একবার তোমার ছেলেকে ফোন করে বলো তো গাড়ি নিয়ে আসতে। আমি এক্ষুনি আমাদের বাড়িতে যাব, ওখানে সবার অবস্থা খুব খারাপ। সুমনা দেবী আবিরকে ফোন করে গাড়ি আনতে বলে। আবির কিছুক্ষণের মধ্যেই গাড়ি নিয়ে চলে আসে। বাড়িতে ঢুকেই খুব ভয় ভয় মুখ নিয়ে সে তার ঘরে আসে। তোমার কি হয়েছে অন্বেষা? তুমি ঠিক আছো তো? তোমার চোখ মুখ এরকম লাগছে কেন? তুমি কি খুব অসুস্থ বোধ করছো? তুমি তাড়াতাড়ি এসো, আমি অ্যাম্বুলেন্স নিয়ে এসেছি। অ্যাম্বুলেন্স? অ্যাম্বুলেন্স কেন লাগবে? আমার বাবার বাড়িতে যাওয়ার জন্য তোমাকে তো আমি গাড়িটা নিয়ে আসতে বলেছিলাম। মা তোমাকে অ্যাম্বুলেন্স আনতে বলেছে? তুমি কেন অ্যাম্বুলেন্স আনতে বলেছো মা? তুমি তো বললে তোমার বোন তোমাদের বাড়ির সবার নাক কেটে দিয়ে চলে গেছে, তার মানে নিশ্চয়ই অনেক রক্তারক্তি কাণ্ড হয়েছে। তাই আমি আবিরকে হসপিটালে নিয়ে যাওয়ার গাড়ি আনতে বলেছিলাম। এই নাক কাটা মানে সেই নাক কাটা নয়, এই নাক কাটা মানে মুখে চুনকালি মাখানো। এটা তো বাংলাতেই বলেছি, এটাও তুমি বুঝতে ভুল করলে কিভাবে? আমিও তো তাই জানতাম, কিন্তু ভাবলাম শহরের লোক তো, তোমরা হয়তো এসব কথা ব্যবহার করো না, তাই ভাবলাম সত্যি সত্যি নাক কেটে দিয়ে গেছে। ভাগ্যিস আমি বলিনি, এরকম ঘটনার পরে আমাদের মাথা কাটা গেছে। তাহলে তুমি যে কি করতে সেটা ভেবেই আমার এখন ভয় লাগছে। সুমনা দেবীর কথা শুনে অন্বেষা কাঁদতে কাঁদতেও হাসতে শুরু করে দেয়। এতগুলো দিন কেটে যাওয়ার পরেও সুমনা দেবী সেরকমই সরল সিধে সাদা থেকে গেছে দেখে আবির এবং অন্বেষা তাকে পাল্টানোর আর চেষ্টা করে না।